ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সুজন। আজকে আমরা ক্লাস 10 এর আলো চ্যাপ্টারটা পড়বো। তো এই আলো চ্যাপ্টারে আমরা ফার্স্ট যে টপিকটা পড়বো সেটা হলো গোলীয় দর্পণ। তো এই গোলীয় দর্পণ পড়ার আগে আমাদের যেটা জানতে হবে দর্পণ কি। আমরা সবাই কম বেশি এটা জানি যে দর্পণ কি জিনিস। দর্পণ হলো আমাদের এক কথায় আয়না, মানে যার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের প্রতিবিম্বকে দেখতে পাই। এইবার আমরা বাড়িতে যে সমস্ত দর্পণ সুদর্শনের জন্য বা নিজেদেরকে দেখার জন্য ইউজ করে থাকি সেগুলো সাধারণত আমাদের সমতল দর্পণ হয়ে থাকে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের এই গোলীয় দর্পণ না। এই যে সমতল দর্পণ এছাড়াও আরো অনেক ধরনের দর্পণ হয়ে থাকে। তোমরা যারা সায়েন্স সিটিতে গিয়েছো তারা দেখতে থাকবে যে ওখানে অনেক ধরনের আয়না থাকে বা দর্পণ থাকে। সেই দর্পণগুলোর সামনে দাঁড়ালে কোনোটাই নিজেদেরকে খাটো দেখায়, আবার কোনোটাই নিজেদেরকে অনেক বড় মোটা দেখায়, কোনোটাই নিজেদেরকে জোকার টাইপের দেখতে লাগে। এরকম বিভিন্ন ধরনের সে হয়। তো আমাদের কিন্তু চারপাশে বিভিন্ন ধরনের দর্পণ আমরা দেখতে পাই। একটা দর্পণ এক রকম কাজে ব্যবহার করা হয়। তার মধ্যে আমরা এখানে যে দর্পণটা পড়বো সেটা হলো গোলীয় দর্পণ। তো সেই গোলীয় দর্পণ কিন্তু আমরা আমাদের চারপাশে অনেক জায়গায় দেখি। এক নম্বর দেখতে পাই আমাদের বাইকের সাইডে যে লুকিং গ্লাসটা থাকে, যেটা সাহায্যে আমরা পিছনে কোনো গাড়ি আসছে কিনা বা পিছনে কেউ আছে কিনা সেটা দেখতে পাই। সেটা কিন্তু আমাদের এক প্রকার গোলীয় দর্পণ। এই দর্পণটাকে আমরা সাধারণত বলে থাকি উত্তল দর্পণ। আবার আমরা এই দর্পণ আরেক জায়গায় দেখতে পাই, যারা মেট্রো চলেছে তারা মেট্রো প্ল্যাটফর্মে গেলে দেখতে পাবে, দেখেছো হয়তো, সেখানে মেট্রোর যে প্ল্যাটফর্মের দুই প্রান্ত থাকে সেখানে কিন্তু দুটো বড় বড় আয়না লাগানো থাকে, যেগুলো কিন্তু আমাদের এই ধরনের গোলীয় দর্পণ মানে উত্তল দর্পণ। আবার আরেকটা গোলীয় দর্পণ হয় যেটা হয় আমাদের অবতল দর্পণ। তো সেই অবতল দর্পণটা আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই দাঁতের যেসব চিকিৎসকরা আছেন তারা কিন্তু সেই অবতল দর্পণ ব্যবহার করে থাকেন দাঁতের ভেতরে কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য, কারণ ওই দর্পণে কিন্তু আমরা প্রতিবিম্বটাকে বড় দেখতে পাই। তো এছাড়াও আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়, যেমন দাড়ি কাটার জন্য যে আয়না ব্যবহার করা হয় সেখানেও কিন্তু আমরা এই অবতল দর্পণ ব্যবহার করি, বা মেকআপের যে আয়নাগুলো হয় সেগুলো কিন্তু এক প্রকার অবতল দর্পণ, কারণ ওখানে আমাদের মানে মুখে কোথাও কোনো খুঁত আছে কিনা সেটা দেখার জন্য, বড় করে দেখার জন্য এই আয়নাটাকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখন এই যে গোলীয় দর্পণটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে বা কিভাবে আমরা বুঝবো কোনটা অবতল দর্পণ কোনটা উত্তল দর্পণ? তো গোলীয় মানে একটা গোলকের অংশ। তো একটা গোলক মানে আমরা ভেবে নিতে পারি একটা ফুটবল। তো ফুটবলটাকে যদি আমরা এরকম করে আঁকি তাহলে এরকম দেখতে হবে। এখন এর একটা অংশ আমাদের কি হবে? গোলীয় দর্পণ। তো একটা অংশ কেমন বললাম, আমরা এই ফুটবলটাকে এইভাবে কেটে দিলে আমাদের এই বাইরের দিকে যে পার্টটা আছে এই পার্টটা এর বাইরের দিকে আমরা পারদের তুলে দিই যাতে চকচক করে একটি পুরো দিক। তো তাহলে এই যে পোর্শনটা আমরা পেলাম, আচ্ছা এটা থাক আমাদের, এটাকে আমি ডটে লাইন দিয়ে দেখিয়ে দিতে হবে, সুবিধা হবে বুঝতে পারে। তাহলে এই যে সরি পার্টটা আমরা পাচ্ছি এইটা কিন্তু আমাদের হচ্ছে একটা দর্পণ। তো এই ধরনের দর্পণকে আমরা বলে থাকি অবতল দর্পণ। তো এটাকে যদি আমরা নিচে আঁকি একটু ভালো করে তাহলে দর্পণটা দেখতে আমাদের ঠিক এরকম। তো এইটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। এই যে ভিতরের দিকটা অর্থাৎ যে দিকটা এখন মানে ভিতরের দিকে ঢুকে আছে সেই দিকটাই আমাদের আয়ন হিসেবে কাজ করবে, আর যেটা উঁচু হয়ে আছে সেই দিকে আমাদের পাওয়ারের প্রলেপ ধরা থাকে। এবার একই রকম ভাবে আরেকটা এরকম গোলক নিলাম, সেই গোলকের আমরা কি করছি, ধরে এই সাইডটা এইভাবে কেটে নিলাম, নিয়ে এই যে আচ্ছা এইটা কিন্তু আর আমাদের কোনো কাজে লাগছে না গোলকের, এটা বাদ বাকি যে অংশটা আছে সেটা। তো এর ভেতরের দিকটা আমরা একটা পারদের প্রলেপ দিয়ে দিলাম, তাহলে এই বাইরের দিকে যে উঁচু হয়ে যে অংশটা আছে সেটা কিন্তু আমাদের আয়না হিসেবে কাজ করবে। তো এটাকে আমরা বলে থাকি উত্তল দর্পণ।
তো এই উত্তল দর্পণটাকে যদি এখানে আলাদা করে আঁকা হয়, এই পার্টটুকু, এই যে সরলরেখার যে বাঁদিকে যে পার্টটা আছে সেটাকে আমি এখানে আলাদা করে আঁকছি, তাহলে সেটা দেখতে ঠিক এরকম। তো উত্তল দর্পণ আর অবতল দর্পণ আমরা কিভাবে চিনবো? উত্তল দর্পণে কি হবে, ওর যে দিকটা আয়নার মতো অংশ থাকবে সেটা বাইরের দিকে বেরিয়ে থাকবে, মানে উঁচু হয়ে থাকবে। আর অবতল দর্পণের ক্ষেত্রে আয়নার দিকে অংশটা ভিতরের দিকে আমাদের ঢুকে থাকবে। তো এইটা দেখেই কিন্তু আমরা উত্তল এবং অবতল দর্পণ বুঝতে পারি। এখন এই যে উত্তল আর অবতল দর্পণ আছে, এই উত্তল ও অবতল দর্পণ কি হচ্ছে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট গোলকের অংশ। তাহলে এই গোলকটার আমাদের একটা কেন্দ্র আছে, এই গোলকটার আছে একটা কেন্দ্র, তো সেটাকে আমরা সি দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই সি কি, আমাদের সি হলো এখানে এইটা, এই পয়েন্ট সি, এটা হলো কি, এটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। একই রকম ভাবে এই সি পয়েন্টটা আমাদের কি হবে, বক্রতা কেন্দ্র। এবার আমাদের এই যে দর্পণটা আছে, এর ঠিক একদম মিডল পয়েন্ট যেটা হবে সেটাকে আমরা বলবো দর্পণের মেরু, যেটাকে আমরা সাধারণত পি দিয়ে বুঝিয়ে থাকি। এটা কি, আমাদের এই পয়েন্টটা হলো মেরু। একই রকম ভাবে এই উত্তল দর্পণের ঠিক মিডল পয়েন্টটা, এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব এবং এইটা হবে আমাদের মেরু। তাহলে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র আর মেরু আমরা জানলাম। এখন যেহেতু এই যে দর্পণগুলো আমাদের প্রত্যেকটা একটা গোলকের অংশ, সেই কারণে এদের একটা ব্যাসার্ধ থাকবে, যেটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। তো এই বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে, আমরা এই গোলকের মানে এই দর্পণের যে কোনো একটা পয়েন্ট, যেমন এই পয়েন্ট, এবং এইটা কি আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে এই পয়েন্ট আর যেটার নাম এই এ, তাহলে এ আর সি আমরা যোগ করে দিই একটা সরলরেখা। তাহলে এই যে সরলরেখা পেলাম সেটাকে আমরা কি বলবো, এর বক্রতা ব্যাসার্ধ। আবার এর ক্ষেত্রে এখানে আমরা একটা এ পয়েন্ট নিয়ে এ আর সি আমরা যোগ করে দিই, তাহলে এই এসি হবে কি আমাদের বক্রতা ব্যাসার্ধ। তার মানে এই বক্রতা ব্যাসার্ধ যেটা বললাম সেটা হলো আমাদের এই এসি দৈর্ঘ্য। এবার আমরা একটা দর্পণের প্রধান অক্ষ কাকে বলে সেটা দেখি। প্রধান অক্ষটা কি হবে, এইটা আমাদের বক্রতা কেন্দ্র এবং এইটা মেরু। এই দুটোকে আমরা যদি একটা সরলরেখা ধরে যোগ করি এইভাবে, তাহলে যে সরলরেখাটা পাবো সেটাকে বলবো এর প্রধান। একই রকম ভাবে এর ক্ষেত্রেও এইটা ছিল আমাদের পি, এটার সাথে আমরা সি যোগ করি, তাহলে যে সরলরেখাটা পাচ্ছি পিসি সেটা হবে কি বক্রতা, বক্রতা না, সেটা হবে আমাদের প্রধান অক্ষ। তাহলে এখানে পিসি এটা কি হলো, প্রধান অক্ষ। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, একটা দেখলাম বক্রতা কেন্দ্র কাকে বলে, একটা মেরু, আর তারপরে বক্রতা ব্যাসার্ধ এবং প্রধান অক্ষ। এখন আমরা এই যে দর্পণ দুটো আছে, এই পয়েন্টটাকে এম দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটাকে আমরা এম ড্যাশ বলছি। একই রকম ভাবে এর ক্ষেত্রে এই পয়েন্টটাকে আমরা এম বলছি, এই পয়েন্টটাকে এম ড্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে এই যে এম এবং এম ড্যাশ, এটাকে যদি আমরা একটা সরলরেখা দ্বারা যোগ করি, আবার এর ক্ষেত্রেও তাই এম এবং এম ড্যাশ সরলরেখা দ্বারা যোগ করি, তাহলে এই যে সরলরেখাটা পেলাম এটাকে বলবো আমরা এই দর্পণের রৈখিক উন্মুখ। তাহলে কি হলো, এম এম ড্যাশ এটা হলো দর্পণের রৈখিক উন্মুখ। এখন এই দর্পণের আমরা বক্রতা কেন্দ্রে এই দুটো প্রান্ত বিন্দু অর্থাৎ এম এবং এম ড্যাশ, এই দুটোকে যদি আমরা একটা কেন্দ্রের সাথে মানে এম এর সাথে সি এই একটা ডটেড লাইন দিয়ে যোগ করলাম এবং এম ড্যাশের সাথে সি আরেকটা ডটেড লাইন দিয়ে যোগ করলাম, তাহলে এখানে যে আমাদের কোণটা উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা বলবো এই দর্পণের রৈখিক উন্মুখ। অর্থাৎ এখানে আমরা কোণ পেলাম কি, এম সি এম ড্যাশ, এটা হচ্ছে কি কৌণিক উন্মুখ। এর ক্ষেত্রে তাই হবে, এই এম পয়েন্টটাকে আমরা সি এর সাথে যোগ করবো, আবার এম ড্যাশটাকে সি এর সাথে যোগ করবো, করলে এখানে যে কোণটা পাচ্ছি সেটা হয়ে যাবে আমাদের কৌণিক উন্মুখ। তো আমরা
এই গোলীয় দর্পণে যে ধরনের দর্পণগুলো করবো সেগুলোর কৌণিক উন্মেষটা কিন্তু আমাদের খুবই কম, মানে আমাদের দর্পণগুলো ক্ষুদ্র কৌণিক উন্মেষ যুক্ত হবে। অর্থাৎ ক্ষুদ্র কৌণিক উন্মেষ যুক্ত বলতে এই যে কোণটা এখানে তৈরি হচ্ছে এমসিএম ড্যাশ, এটা আমাদের লেস দ্যান 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি অপেক্ষা কম। তো সেই ধরনের দর্পণগুলোকে আমরা এখানে মানে এই চ্যাপ্টারে পড়বো। এখন আমরা উপক্ষীয় এবং প্রান্তিক রশ্মি কোনগুলোকে বলবো সেগুলো দেখব। তো আমাদের এটা একটা অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের এইটা আমাদের মেরু ই এবং এর বক্রতা কেন্দ্র এটা হলো সি, এবার এই দুটো ক্যামেরাকে সরলরেখা দ্বারা যোগ করি, তাহলে কি পেলাম? প্রধান অক্ষ। এখন আমাদের এই প্রধান অক্ষের কাছাকাছি কিছু আলো এসে এই দর্পণের উপরে আপতিত হচ্ছে। আবার কিছু আলো আমাদের এইভাবে দর্পণের এক প্রান্তের দিকে এসে আপতিত হচ্ছে। অবশ্যই আমাদের আলোটাকে আঁকার সময় এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে আলোটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। তো এখানে আমরা দু ধরনের আলোক রশ্মি দেখতে পাচ্ছি। একটা আমাদের দর্পণের প্রধান অক্ষের কাছে আপতিত হচ্ছে, এইটা আমাদের প্রধান অক্ষ। আরেকটা প্রধান অক্ষ থেকে দূরে অর্থাৎ প্রান্তের দিকে আপতিত হচ্ছে। তো এই প্রধান অক্ষের কাছে যে রশ্মিগুলো এসে আপতিত হচ্ছে সেগুলোকে আমরা বলে থাকি উপাক্ষীয় রশ্মি। এইগুলো কি? এগুলো হলো আমাদের উপাক্ষীয় রশ্মি। আর যেগুলো দর্পণের প্রান্তের দিকে এসে আপতিত হচ্ছে অর্থাৎ এইগুলো বা এই তিনটে, এগুলোকে আমরা বলবো প্রান্তিক বা অক্ষাপসারী রশ্মি। তো এই যে রশ্মিগুলো এগুলো হবে আমাদের কি প্রান্তিক বা অক্ষাপসারী রশ্মি। এরপর নেক্সট আমরা দর্পণে যে জিনিসগুলো পড়বো সেখানে কিন্তু যে রশ্মিগুলো ব্যবহার করবো সেগুলো সব কিন্তু আমাদের এই উপাক্ষীয় রশ্মিগুলো, অর্থাৎ সেগুলো আমাদের প্রধানকের কাছে এসে আপতিত হবে। যেগুলো প্রান্তের দিকে আপতিত হচ্ছে সেই রশ্মিগুলো কিন্তু আমরা কখনোই কাজে লাগাবো। তো এই হলো আমাদের প্রান্তীয় এবং উপাক্ষীয় রশ্মি। এবার আমরা যেটা দেখবো যে যেহেতু আলো এসে একটা দর্পণের উপরে পড়ছে, তাহলে আমরা সমতল দর্পণের ক্ষেত্রে কি দেখেছি যে সেই আলোটা কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। তো এই গোলীয় দর্পণের ক্ষেত্রে কি সেই প্রতিফলনের সূত্রটা কাজে আসবে না আসবে? তো সেটা আমরা দেখব। তো সাধারণত প্রতিফলনের সূত্রে আমরা কি দেখে থাকি? এইটা আমাদের দর্পণ হয়, সমতল দর্পণ। তো সমতল দর্পণের উপরে একটা অভিলম্ব, এইটা। এবার এই ভাবে আমাদের একটা আলো রশ্মি পড়লো সমতল দর্পণের উপরে, এইভাবে অভিলম্বের সাথে ধরলাম আই, আর প্রতিফলনের পরে সে আরেকটা কোণে এইভাবে বেরিয়ে গেল, মানে এখানে এই কোণটা আর। তো আমরা প্রথমে সূত্র অনুযায়ী কি বলতে পারি? আই কোণ ইকুয়াল টু আর কোণ। এবং এই যে আমাদের প্রতিফলক তল এটা ধরলাম এম, এম ড্যাশ, আর এই পয়েন্টটা ধরলাম ও এবং এন, এইটা হলো আমাদের কি অভিলম্ব। আর আপতিত রশ্মি হলো ও এ আর প্রতিফলিত রশ্মি ও। তো আরেকটা কি ছিল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব আমাদের একই সমতলে থাকে। তো এইটা ছিল আমাদের প্রতিফলনের সূত্র। তো এখন এই জিনিসটা যদি আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে সেটি আমাদের কাজে আসবে না আসবে সেটাই আমাদের। তো গোলীয় দর্পণ আমাদের কেমন হয়? একটা গোলকের মতো। তো এইটা হলো আমাদের গোলীয় দর্পণ। এটা প্রধান অক্ষ ইসি। এখন এর উপরে আমাদের একটা
একটা আলোক রশ্মি এসে এটা পড়লো। এরপর এই প্রতিফলনের পরে কোন দিকে যাবে সেটা আমরা কি করে বের করবো? তো সেটা বের করতে গেলে অবশ্যই কোনো নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু এই প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র কিন্তু আমাদের শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে কাজে লাগে। আমাদের যে কোনো দর্পণের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রতিফলনের সূত্র কাজে লাগাতে পারি। তো এখানে আমরা কিভাবে কাজে লাগাবো? এখানে আমাদের এর কি বলেছে, একটা গোলকের অংশ। তো গোলকটা আমাদের এরকম হয়, যদি আমরা বোর্ডের উপরে বা খাতায় আঁকি তাহলে গোলকটা দেখতে আমাদের একটা বৃত্তের মতো হয়। এইবার এইটার কেন্দ্র, এখন এই কেন্দ্র থেকে যে কোনো বিন্দুতে আমরা যদি একটা লম্ব টানিয়ে হবে এবং এখানে যে পয়েন্টে ছেদ করলো এই মানে এক্ষেত্রে বৃত্তটাকে, তো সেই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক টানিয়ে দিই তাহলে সেটা কি হয়, সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা আমাদের কাজে লাগবে। তো এই পয়েন্টে এসে আলোটা পড়ছে, তাহলে এই পয়েন্টে আমরা একটা স্পর্শক টানবো। এই যে স্পর্শক টানলাম সেটা কি কোণ উৎপন্ন করবে, এখানে এই যে বক্রতল আছে সেই বক্রতলের সাথে, আর এখানে আমাদের কেন্দ্র এবং এই পয়েন্টে যে সংযোগ সরলরেখা, এখানে আমরা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি না। তো এই ডটেড যে রেখাটা আছে সেটা কিন্তু, আর এই যে স্পর্শক টানলাম এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এই যে আচ্ছা এটার নাম দেই ও, এই সরি এটা সি আছে, তাহলে এটা এ, তাহলে এই যে এসি যেটা হলো সেটা আমাদের এই যে স্পর্শক আছে সেই স্পর্শকের উপর কিন্তু লম্ব হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এই এসি হলো স্পর্শকের উপর অভিলম্ব, আর এখানে আমাদের অভিলম্ব রেখা ধরা হচ্ছে, আর অভিলম্বটা দর্পণের তলের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এইবার আমরা এখানে কি পেয়ে গেলাম, আমাদের সমতল দর্পণের যে দরকারটা ছিল সেটা মিটে গেল, এই স্পর্শকটা মিটিয়ে দিয়ে সমতল দর্পণের দরকারটাকে এই এসি আমরা কি করলো, এসি অভিলম্বের কাজটা করে দিল। তাহলে এইটা আপতিত রশ্মি, তাহলে প্রতিফলিত রশ্মিটা কেমন হবে? প্রতিফলিত রশ্মিটা আমাদের এই যে অভিলম্ব আছে অভিলম্বের সাথে সমান করে প্রতিফলিত হয়, আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী জানি। আর প্রতিফলনের পরে এই যে আলোক রশ্মিটা এখান থেকে বেরিয়ে আসবে সেটা কিন্তু মানে প্রতিফলিত আলোক রশ্মিটা সেটা কিন্তু এখানে আমাদের এই কোণটার সাথে সেম কোণ উৎপন্ন করবে। তাহলে প্রতিফলিত আলোক রশ্মিটা আমরা এইভাবে, এইভাবে কিন্তু আমাদের বক্র তলের উপরে আমাদের প্রতিফলিত রশ্মিটাকে আঁকতে হবে। এখন আমাদের যদি এরকম থাকতো, এটা তো আরো মানে অবতল দর্পণের ক্ষেত্রে, এইবার আমরা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে আঁকতে চাই তাহলে কেমন হবে? এই দিকটা উত্তল দর্পণ, এর এই দিকটা আমাদের আমাদের প্রোডাক্ট দেওয়া থাকে, আর এইটা আমরা বললাম এর প্রধান অক্ষ, এটা পি, এটা সি, এটা এই দিকে একটু বাড়িয়ে দিলাম। এইবার এর উপরে আমাদের কি হচ্ছে, আলোক রশ্মি পড়ছে, ধরুন এইভাবে আলোক রশ্মি পড়বে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একই রকম ভাবে একটা এই পয়েন্টে স্পর্শক টানতে হবে, যেটা কি হবে আমাদের এই যে কেন্দ্র এবং এই পয়েন্টের সংযোগ সরলরেখা, অর্থাৎ এই দর্পণের যে বক্রতার সাথে তার উপর লম্ব হবে। তো এখানে আমরা একটা স্পর্শক টানব, তাহলে এটা কি হচ্ছে আমাদের এর সাথে এর উপরে লম্ব হলো। তাহলে এইটা আপতিত রশ্মি হলো, এইটা আমাদের স্পর্শক অর্থাৎ সমতল দর্পণের যে কাজ সেটা মিটিয়ে দিল, আর এইটাকে আমরা এইদিকে একটু বাড়িয়ে দিলাম পিছন দিকে, কারণ আলোক রশ্মি তো দর্পণ ভেদ করে ভিতরে থেকে চলে যেতে পারবে না। তারপরে আমি কি করলাম, সেই কারণে আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিলে এখানে এই কোণটা কি আমরা কি বলতে পারি, আবর্তন কোণ, কারণ এই যে ডটেড লাইনটা আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, অভিলম্বের কাজ করছে। তাহলে প্রতিফলিত রশ্মিটা আমাদের কি হবে, এখান থেকে একটা নির্দিষ্ট কোণে অর্থাৎ এই কোণে প্রতিফলিত হবে। তো সেইটা আমরা এখন আঁকবো, এরকম ভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে। তো এইভাবে কিন্তু যে কোনো গোলীয় দর্পণের উপরে আমরা একটা আপতিত রশ্মি জানা থাকলে প্রতিফলিত রশ্মিটা কোন পথ দিয়ে যাবে সেটা কিন্তু বের করতে পারবে। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা হলো আমাদের অবতল দর্পণ আছে। এই অবতল দর্পণের এটা হলো প্রধান অক্ষ পিসি। এবার বলা হলো যে এই প্রধান অক্ষ বরাবর আমাদের আলোক রশ্মি পড়ছে, আমাদের আলোক রশ্মিটা
এইভাবে এসে দর্পণে পড়বে। তাহলে প্রতিফলিত যে আলোকরশ্মিটা হবে সেটা কোন দিকে প্রতিফলিত হবে? তো আমরা এটা কি জানি, যখন লম্ব আবর্তন হয় সমতল দর্পণের উপরে এইভাবে লম্ব আবর্তন হলো, তাহলে অবিলম্বের সাথে কোনটা কত হয়? আবর্তন কোণ আমাদের 0 হয়ে যায়। তাহলে প্রতিফলন কোণ আমাদের 0 হওয়া উচিত প্রতিফলনের সূত্র অনুযায়ী, এই অনুযায়ী। তো তাহলে আপতিত রশ্মি যে পথে এসেছিল ঠিক সেই পথে বেরিয়ে যাবে। এখন একটু আগে আমরা দেখেছি এই যে বক্রতা কেন্দ্র এবং দর্পণের উপরে যে কোনো একটা বিন্দু আমি যদি সংযোগ সরলরেখা আঁকি, তাহলে সেটা কি হয় সবসময়, এখানে যে স্পর্শকটা হয় তার উপরে 90 ডিগ্রি কোণ করে। অর্থাৎ এক্ষেত্রে আপাতিত রশ্মি পিসি এবং যে অবিলম্ব সেটাও কিন্তু আমাদের পিসি। তাহলে এই কেসের সাথে আমাদের মিলে যাচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের দর্পণের উপরে মানে গোলীয় দর্পণের উপরে আমাদের লম্ব আবর্তন হয়েছে। তো লম্ব আবর্তন হলে আমাদের আমরা একটু কি দেখলাম যে আমাদের রশ্মিটা যে পথে এসেছিল সেই পথে ফিরে গিয়েছে। এক্ষেত্রেও তাই হবে, আলোক রশ্মি লম্ব আবর্তন হচ্ছে তার মানে এই পথে এসছে এবং প্রতিফলনের পরে এই পথে ফিরে যাবে। অর্থাৎ আমাদের আলোক রশ্মি যে দিকে আসলো তার ঠিক উল্টো দিকে চলে যাবে। তো এখান থেকে আমাদের একটা কোশ্চেন কিন্তু দিতে পারে যে কোন একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে তার উপরে একটা আলোক রশ্মি লম্বভাবে আপাতিত, তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন পথে প্রতিফলিত হবে, মানে কোন দিকে প্রতিফলিত হবে। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম, আলোক রশ্মি আপাতিত রশ্মি যেদিকে ছিল ঠিক তার বিপরীত দিকে সেই পথে কিন্তু প্রতিফলিত রশ্মিটা চলে যাচ্ছে। সেটাই আমাদের অ্যান্সার হিসেবে বলতে হবে। তো এই আমরা দেখলাম আজকে কি কি দেখলাম, তাহলে গোলীয় দর্পণ কি দেখলাম, গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটা ছোট ছোট রাশি সম্পর্কে জানলাম এবং গোলীয় দর্পণে আমরা কিভাবে প্রতিফলনের সূত্রটাকে কাজে লাগাতে পারি সেগুলো আমরা আজকে বললাম। তো এরপর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকে মানে গোলীয় দর্পণের যে টপিকগুলো বাকি আছে সেখানে চলে যাব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।